ময়মনসিংহের প্রাচীন জনপদ মুক্তাগাছা, যেখানে ইতিহাস আর সংস্কৃতি মিলে এক অদ্ভুত সুরের সৃষ্টি করে। এখানে রয়েছে দুর্দণ্ড প্রতাপশালী জমিদারদের স্মৃতিচিহ্নের, ঐতিহ্যের স্মারক, জমিদার বাড়ি সহ অনেক প্রাচীন স্থাপনা। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর বংশধরেরা গোড়াপত্তন করেন এই শহরের। জমিদারদের প্রতিষ্ঠিত ঐতিহ্যের শহর মুক্তাগাছা। প্রায় ২৫০ বছরের পুরনো এই শহরের মানুষজন আজ নানা সমস্যার সম্মুখীন। পরিবর্তনশীল এই সময়ে ঐতিহ্যের সুরক্ষার পাশাপাশি আধুনিকতার দিকে ধাবিত হচ্ছেন এখানকার মানুষেরা। সংস্কৃতি, সমাজ ও অর্থনীতির নানা দিক থেকে তারা চেষ্টা করছেন নতুন সম্ভাবনা তৈরির। মুক্তাগাছার মানুষের গল্প, তাদের সংগ্রাম, সমস্যা ও সম্ভাবনার কথাই বলছি এখন। মুক্তাগাছার কথা আসলে প্রথমে আসে জমিদারদের শাসন, প্রাচুর্য, শিক্ষা ও সংস্কৃতির প্রতি অনুরাগ এবং নান্দনিক স্থাপত্যশৈলীর নিদর্শনের কথা। প্রাচীন ঐতিহ্যের স্থাপনাগুলো এখন প্রায় ধ্বংসের পথে। এই বাড়িটার বা এই জায়গাটার নাম আগে ছিল বিনোদ বাড়ি। বিনোদ বাড়ির পরে মুক্তাগাছার যে জমিদার, আজকে যারা প্রতিষ্ঠিত জমিদার, তারা এই মুর্শিদ কুলি খাঁর আমলেই এটার পত্তনি পায়। তারপরে দীর্ঘদিন পরে পলাশির যুদ্ধের পরে ১৭৮০ সালে এখানে শ্রীকৃষ্ণ আচার্যের ৪ ছেলে রাম, হরে রাম, বিষ্ণু রাম এবং শিবরাম, তারা এসে এখানে বাসাবাড়ি তৈরি করে। তাছাড়া জমিদার তার জীবন আচার্য বলেছেন যে মুক্তারাম নামক একজন কর্মকার একটা পিতলের তৈরি গাছা দিয়েছিলেন। সেই থেকে মুক্তারামের মুক্তা এবং ওই গাছার নাম দিয়ে মুক্তাগাছা তৈরি করা হয়েছে, নামকরণটা। কিন্তু আমার কাছে তা মনে হয় না, এর পূর্বেরও একটা ইতিহাস আছে। এই অঞ্চল ছিল আসলে ইক্তা নামক অঞ্চল, ইক্তামাম বলতেন। ইক্তা যারা পরিচালনা করতেন তাকে বলতেন মুক্তা। এই মুক্তা আলিফের সাথে মিমের একটা সম্পর্ক দিয়ে তৈরি, সুতরাং এইটি যথার্থ বলে মনে হয় আমার কাছে। এবং ইক্তার এই মুক্তার সাথে গাছা লাগিয়েই এটি মুক্তাগাছা নামকরণটা হয়ে থাকবে। এখানে যেখানে দাঁড়িয়ে আছে, এখানে যে ঘূর্ণায়মান রঙ্গমঞ্চটা ছিল, এই ঘূর্ণায়মান মঞ্চ ভারতবর্ষে খুব বেশি ছিল না, এটি সেতু সেন তৈরি করেছিলেন। কিন্তু সেই ঐতিহ্য দীর্ঘদিন অবহেলায় ছিল। মুক্তাগাছাতে যে ১০,০০০ বই আমাদের বাংলা একাডেমিতে রয়েছে, সেই বইগুলি ফেরত আনবে। ময়মনসিংহের যে শশীলজে যেটা এখন জাদুঘর করা হচ্ছে, ওইখানকার যে প্রত্নতত্ত্বগুলো আছে এখানে সেটি রাখা হবে। এবং রাখা হবে এই জন্যই যেটি মুক্তাগাছার সম্পদ, মুক্তাগাছার মানুষের প্রথম দেখবে। কিন্তু সেইখান থেকে আমরা একটু বঞ্চিত হয়েছি। আর প্রত্নতত্ত্ব বিভাগ এটা করে গেলে তো হবে না, এটা রক্ষণাবেক্ষণের খুব ভালো নমুনা আমরা লক্ষ্য করছি না, কারণ অনেক জায়গায় এখনই ভেঙে যাচ্ছে। মুক্তাগাছায় আসবেন আর মন্ডার স্বাদ নেবেন না, তা কি হয়? খেতে সুস্বাদু এই মিষ্টির নাম নিলে জিভে জল আসে না এমন মানুষ মেলা ভার। এই মন্ডার স্বাদে লুকিয়ে আছে ২০০ বছরের ঐতিহ্যের ইতিহাস। বংশ পরম্পরায় গোপাল পালের বংশধরেরা এখনও মন্ডা টিকিয়ে রেখেছেন একই রকম মান ও স্বাদে। মন্ডা এখন ভৌগোলিক নির্দেশক পণ্য। মন্ডা তার ঐতিহ্য ধরে রাখছে বিধে এই যে জিআই পণ্য হিসেবে যে স্বীকৃতিটা পাইছে, এখনও মনে হচ্ছে যে সেই ২০ বছর বা ৩০ বছর আগে আমরা যে শৈশবে যে মন্ডা খাইছি তার মান একই রকম আছে। মন্ডা আসলে তৈরি হয়েছে বাংলা ১২৩১, ইংরেজি ১৮২৪ সালে। আমাদের পূর্বপুরুষ গোপাল পাল এই মন্ডার আবিষ্কারক। আমরা বংশ পরম্পরায় ওনার এই ব্যবসাটাকেই ক্যারি করে যাচ্ছি। এটা প্রথমত যখন জমিদার প্রথা ছিল বাংলাদেশের এই অংশটাতে, তখন শুধুমাত্র জমিদার বাড়ির জন্য এই মন্ডা তৈরি হতো। অপরিকল্পিত শহরায়ন, ড্রেনেজ সমস্যা এবং জলাবদ্ধতা মুক্তাগাছার উন্নয়নে বড় বাধা। কোনো নিয়মনীতি না মেনেই তৈরি হচ্ছে বাসাবাড়ি। এতে দুর্বল অপরিচ্ছন্ন ড্রেনেজ সিস্টেমের কারণে দেখা দেয় জলাবদ্ধতা।
সড়কবাতির নেটওয়ার্কই তৈরি হয়নি পুরো শহরে। যে সড়কবাতি আছে সেগুলোর বেশিরভাগই নষ্ট। পানি সরবরাহ ব্যবস্থাও নাজুক। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারও করতে চান না বাসিন্দারা। সামান্য একটি বৃষ্টি হলেই পৌরসভায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। জনসাধারণ বা স্কুল কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত স্কুলে যেতে পারে না। চরম একটা দুর্ভোগের মধ্য দিয়ে আমাদের মূলত চলতে হয়। প্রায় সময় শহরটা নোংরাই থাকে। যখন শুধু ময়লাটা নেওয়া হয় কিছু সময়ের জন্য এটা পরিষ্কার থাকে। রাস্তা কতটুকু সামনে পিছনে থাকবে বা দুই বিল্ডিংয়ের মাঝখানে কতটুকু প্রশস্ত থাকবে, এই ব্যাপারে আমার মনে হয় মুক্তাগাছা পৌরসভা 100% উদাসীন। যখন একটা গাড়ি ঢুকবে ওই গাড়ি স্বাভাবিকভাবে ঢোকার মতো কিন্তু পরিস্থিতি নাই। অগ্নিকাণ্ডের সময় যদি আপনি একটা এই ফায়ার সার্ভিসের গাড়িও যদি অগ্নি নির্বাপনের জন্য আসে, তখন দেখা যাচ্ছে যে সেই গাড়িটাও স্বাভাবিকভাবে ঢুকতে পারে না। ভাঙা ও খানাখন্দে ভরা সড়কের কারণে চরম দুর্ভোগে শহরের মানুষেরা। সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ মুক্তাগাছা পাকা সড়ক যেন পরিণত হয়েছে কাদামাটির সড়কে। প্রায়ই দুর্ঘটনায় নাকাল হন চলাচলকারীরা, নষ্ট হয় যানবাহন। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এনেকা মনে করেন যে গাড়ি ঘোড়া 2 দিন পরে অ্যাক্সিডেন্ট হয়, কাদার লেগা গাড়ি বাড়তেছে, আমরা আনগনি করতে পারি না। প্রতিদিন এখানে গাড়িগুলো ডেবে যাচ্ছে এবং 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত এখানে অনেক জ্যাম বাজে। কিছুদিন পূর্বে তো আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ড্রাইভ অবস্থা এখানে। সড়কের উপর বাস, সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ডের কারণে যানজটের ভোগান্তি নিত্যদিনের। যানজট আর সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে হয়রানি এই শহরের প্রতিদিনের চিত্র। জেলা শহরে যাওয়ার পরিবহন সিএনজি বা পালকি, যা সময় ও অর্থ দুটোকেই নষ্ট করছে। অনেক গাড়ি চাপ তৈরি উঠে, যেমন জামালপুরের গাড়ি, মধুপুরের গাড়ি, অনেক গাড়ি এখানে আসে, তো চাপ বেশি হয়, তাই কারণে জাম অনেক বেশি হয়। আর অটোরিক্সা সিএনজি দাঁড়িয়ে থাকে তো জ্যামটা অনেক বেশি হয়ে যায়। এদিকে নতুন বাজার থেকে শুরু করে বাপ্পির মোড় পর্যন্ত মেন রোড দিয়ে চলাচলি করা যায় না, বিকল্প রাস্তা দিয়ে ভিতর দিয়ে আসা যাওয়া করা লাগে। এদিক দিয়ে মেন রোড দিয়ে আমাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। সত্রাশিয়া থেকে ভাবকির মোড় পর্যন্ত মুক্তাগাছা শহর বাইপাস সড়ক নির্মাণ কাজের ধীরগতির কারণে যানজট থেকে মুক্তি মিলছে না শহরবাসীর। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সড়ক নির্মাণ কাজের অগ্রগতি। কবে জটিলতা কাটবে আর শেষ হবে এই সড়কের নির্মাণ কাজ, সেটি এখন দেখার বিষয়। গত 2 বছর যাবৎ কাজ হচ্ছে, কিন্তু কাজের ধীরগতি। তো কন্ট্রাক্টরদের অবশ্যই গাফিলতি আছে, তাদের গাফিলতির জন্য তো এত বিড়ম্বনা, এলাকাবাসীর বিড়ম্বনা বয়াতে হইতেছে। জায়গা জমি টাকা পয়সা ক্লিয়ার করে দিচ্ছে না, দিকে আমরা কাজ করতে দিতেছি না। টাকাটা দিলে আমরা জায়গাটাও দিয়ে দিব এবং আমাদের কাজকামও করতে দেবো, আমাদের সুবিধাও হবে কাজকামটা করে দিলে। নদী, খাল ও পুকুর ভরাট শহরের পরিবেশকে করা হয়েছে সংকটাপন্ন। মুক্তাগাছা শহরের ভেতর দিয়ে প্রবাহিত আইমান নদী দখল দূষণে ভরাট হয়ে এখন মরা খাল আর ময়লার ভাগার। প্রভাবশালীর পেটে চলে গেছে আইমান নদীর বড় অংশ। খোদ সরকারি প্রতিষ্ঠানও নদীর মাঝখানে সীমানা প্রাচীর দিয়ে আটকে দিয়েছে আইমান নদীর প্রবাহ। প্রাচীরের মাঝখানে ছোট্ট একটু জানালা রেখেছে পানি নিষ্কাশনের জন্য। শহরের খাল ও পুকুরগুলোরও একই হাল। আমরা দেখছি স্রোত যাইতো, পানির ধার ছিল একদম পরিষ্কার, আমরা মাছ ধরছি, গোসল করছি, সব কিছুই আমরা ব্যবহার করছি। এখন তো পানি ছোঁয়াই যায় না। যারা প্রভাবশালী, যাদের বাড়ির সাথে খাল আছে, তারাই দখল করে খাচ্ছে। নদীরা যে খনন করতো আমার অনেক উপকার হতো, সবারই উপকার হতো, যাতায়াতের উপকার হতো, কাঁচার উৎসাহ হইতো, মূল বাসার ভিতরে পানি হতো না। আইমান নদীটা যেমন একটা সময় এখানে জমিদাররা বজরায় করে এখানে কিন্তু এসে নেমেছিল, জমিদারি পত্তন হয়েছে, যার জন্য এখনো নাম আছে এখানে রাজঘাট। কিন্তু রাজঘাটের কোনো চিহ্নও নাই। রাজঘাট আছে, নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী দূষণ হয়ে যাচ্ছে, পানি নিষ্কাশন হতে পারে না, যেতে পারে না। এটা যদি ড্রেনেজ সিস্টেমটা সুন্দর থাকতো, মুক্তাগাছা শহরে পানি
কিন্তু জলাবদ্ধতা হইতো না। বাজেটটাকে আত্মসাৎ করার জন্যই এই ড্রেনেজ এবং আইমান নদী বারবার খনন করা হচ্ছে একই জায়গায় অথবা কাগজে পত্রে। এদিকে জায়গা বরাদ্দ থাকলেও বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেই। ৮০-র দশকে মুক্তাগাছা ময়মনসিংহ সড়কের পাশে সত্রাশিয়া এলাকায় বিসিকের জন্য নির্ধারিত জায়গাটি এখন বিরান ভূমি। একসময় প্লট বরাদ্দের উদ্যোগ নেওয়া হলেও অতিরিক্ত মূল্যের কারণে কেউ আগ্রহ দেখাননি। শিল্পায়ন না হওয়ায় কর্মসংস্থানেরও সুযোগ নেই। কর্মস্থল নাকি আমাদের এই এলাকায়, এবং এলাকার লোকজন তখন আপাতত নেশায় বা জুয়ায় বা অনেক কিছুতে আসক্ত হইতেছে। তো এতে তো আমাদের এলাকার জন্য মনে করেন যে অনেক খারাপ হইতেছে। ৫-৭ বছর আগে এই আপনি দেখতে পারবেন যে এইদিকে ইগুলো আছে, যে প্রাচীরটা একটু করা হয়েছে, কিন্তু অদ্যাবধি কোনো সরকার কেউ এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। শিক্ষানুরাগী জমিদারদের হাতে মুক্তাগাছায় গড়ে ওঠে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বেড়েছে কতটুকু সে প্রশ্ন আসছে ঘুরে ফিরে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ নেই বললেই চলে। জমিদাররা যখন এখানে জমিদারি গোড়াপত্তন করেন তখন থেকেই তারা আসলে শিক্ষা বান্ধবী ছিল। যেমন তারা এখানে আর.কে হাই স্কুল, নগেন্দ্র নারায়ণ গার্লস স্কুল যেটা আছে সেটা, এরকম বিদ্যাময় স্কুলটাও তাদেরই করা। তো শিক্ষা বান্ধবী ছিলেন। করোনার পর থেকে যেহেতু সিলেবাসটাকে শর্ট করা হয়েছে, ছাত্রছাত্রীরা আসলে খুব একটা কলেজমুখী না, প্রতিষ্ঠানমুখী না। ওই যে শর্ট কোর্সের কারণে তাদের যে একটু কম পড়তে হয় এরকম একটি ধারণা তাদের মধ্যে প্রথিত অবস্থায় আছে, কারণেই তারা আসলে ইনস্টিটিউশনমুখী না। কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যেরকম করা দরকার এবং শিশু বান্ধব বা শিক্ষা বান্ধব যে পরিবেশটা থাকা দরকার সেটা সব শিক্ষা প্রতিষ্ঠানে আছে এরকমটা আমি মনে করি না। খেলার মাঠ নেই, তারপরে ধরুন কমন রুম থাকে না, বাচ্চারা যে জায়গায় গিয়ে রেস্ট নেবে সেরকম ব্যবস্থা থাকে না। ৯০-এর দশকের পর থেকে মুক্তাগাছায় বেজে ওঠে শিল্প সংস্কৃতির করুণ সুর। সংস্কৃতির বিকাশে যা হচ্ছে তা শুধুই ব্যক্তি চেষ্টায়, সরকারি কোনো উদ্যোগ নেই বললেই চলে। সংস্কৃতির সোনালী দিন কি ফিরবে? মুমু শিল্পাঙ্গন আছে, তারপরে সূর্যমুখী সঙ্গীত বিদ্যালয় আছে, শিশু থিয়েটার আছে, তারপরে অনুপ্রাস নামে আরেকটি গানের গোষ্ঠী আছে। একটা সময় ছিল আমি দেখতাম যে বিভিন্ন জাতীয় দিবসগুলোর বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু এখানে পরিচালিত হতো, কিন্তু সেগুলো কেমন যেন এখন আর ওইভাবে সচল আমি দেখছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে হয়তোবা এটার একটু ভাটা পড়েছে। তবে পরিকল্পিত শহরায়ন সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। যানজট নিরসন, শহর বাইপাস সড়ক দ্রুত নির্মাণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নদী, খাল, পুকুর দখলকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। পৌরসভার পক্ষ থেকে আমরা একটা টিম গঠন করে দিয়েছি যে কোনো কমপ্লেইন যদি আমরা পাই তাৎক্ষণিকভাবে সেই জায়গাগুলো আগে আমরা অ্যাড্রেস করব এবং সেই জায়গাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এর ভিত্তিতে আমরা আপনার বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার যদি কথা বলি, আমরা আগে যে আমাদের নিয়মিত লেবার আছে তার পাশাপাশি আমরা কিছু অস্থায়ী লেবার নিয়েছি যেন এই ডেঙ্গু প্রতিরোধের জন্য, পাশাপাশি আমাদের এই পৌরসভাবাসীর জন্য একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা ড্রেনেজগুলো আমরা ক্লিন করতেছি এবং অন্য যে সমস্যাগুলো আছে যেমন লাইটের বিষয়গুলো এগুলো আমরা নিয়মিত মনিটরিং করতেছি।
মুক্তাগাছা শহরের ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনা একে একটি বিশেষ অবস্থানে নিয়ে গেছে। সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে এই শহরের উন্নয়ন সম্ভব, যা এর ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে।